এখন ইরান কেন পাকিস্তানের ওপর ক্ষেপে গেছে, আর ইরান কেন বলছে এখানে ডাবল গেম চলছে? এইসবের মাঝেই ভারত $3.5 বিলিয়ন অর্ডার দিয়েছে, আর সেই অর্ডারই কেন প্রতিবেশীর ঘরে টেনশন শুরু হয়ে গেছে। জিওপলিটিক্সে অনেক কিছুই চলছে, সব সময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। চলুন এই খবরগুলোকে বিস্তারিতভাবে জানি। আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন, যখন ডক্টর এস জয়শঙ্করকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন আসছেন না আর ইরান আমেরিকার যুদ্ধ কেন থামাচ্ছেন না, তখন তিনি বলেছিলেন আমরা কোনো দালাল দেশ নই। এই কথাটা নিয়ে অনেক হইচই হয়েছিল। পাকিস্তানের দিক থেকেও বলা হয়েছিল জয়শঙ্করের পরিবার তো ডিপ্লোম্যাটিক লাইনে ছিল, তাহলে কি দালালি তাদের বংশগত পেশা নাকি? এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীও অনেক মন্তব্য করেছিলেন। কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে পাকিস্তান যেন মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে। কিন্তু সত্যিই কি তারা মধ্যস্থতা করছে? 2020 সালের এপ্রিল মাসে নাজাম সেঠির একটা ভিডিও ভাইরাল হয়। তার আগে তিনি বলেছিলেন আমরা ভারতকে রিপ্লেস করে দিয়েছি, এখন বিশ্বে আমাদের নাম হচ্ছে, আমরা এগিয়ে গেছি। কিন্তু ওই 20 এপ্রিলের ইন্টারভিউতে তিনি বলেন ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানিদের সঙ্গে কথা বলে হরমুজ প্রণালী খুলে দিয়েছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাদের সব পরিশ্রম নষ্ট করে দিয়েছেন। ট্রাম্প নাকি পাকিস্তানকে ধোঁকা দিয়েছেন। এখন ট্রাম্প কি ধোঁকা দিয়েছেন সেটা তো জানি না, কিন্তু তার আগেই আরেকজন বড় পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর বলেছিলেন যুদ্ধবিরতির পর পাকিস্তান ইরান আর তুরস্কের সঙ্গে মিলে ভারতকে কাউন্টার করবে। সৌদি, ইউএই আর ইসরায়েলের যে মিডল ইস্ট ইউরোপ করিডোর আছে সেটাকে টার্গেট করবে। মানে তাদের স্বপ্ন অনেক বড়। কিন্তু এখন আবার সেই নাজাম সেঠিই বলছেন পাকিস্তান কোনো মধ্যস্থতাকারী না, বরং ট্রাম্প তাদের ব্যবহার করছেন সময় নেওয়ার জন্য, যাতে তিনি নিজের অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী করতে পারেন। আর ইসলামাবাদের এই আলোচনা নাকি ইরানের জন্য একটা ফাঁদ, এটা পাকিস্তানের নিজের সাংবাদিক নাজাম সেঠিই বলছেন তাদের দেশ নিয়ে। এর মধ্যেই কিছু ঘটনা ঘটে, তারপর যুদ্ধবিরতির ঘোষণা হয়। সেখানে দেখা যায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে আমেরিকার রাষ্ট্রদূতের দেখা হয়। সেই মিটিংয়ের পর ট্রাম্প বলেন শাহবাজ শরীফ তাকে অনুরোধ করেছিলেন, তাই তিনি যুদ্ধবিরতি করিয়েছেন। কিন্তু এই যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট সময়সীমা বলা হয়নি। শাহবাজ শরীফ এই টুইট করেন, আর এই টুইট করে বলেন যে হ্যাঁ আমাদের পক্ষ থেকে এবং ফিল্ড মার্শালের পক্ষ থেকে আমরা অনুরোধ করেছিলাম, যার পর ট্রাম্প যুদ্ধবিরতির সময় বাড়িয়ে দিয়েছেন। পাকিস্তান চাই যেন বিষয়টা মিটে যায়, সংঘর্ষ থেমে যায়, কিন্তু এখানেই তারা স্বীকার করে নিয়েছে যে ট্রাম্পের কথাতেই আমরা এমনটা করেছি। কিন্তু এখন কি হচ্ছে? ইরানের সরকারি মিডিয়া সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে। ইরান পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আমেরিকার লোক বলে অভিযোগ করছে। এটা প্রথমবার যখন ইরানের সরকারি মিডিয়া পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। ইরানের সরকারি মিডিয়ায় বলা হচ্ছে পাকিস্তান ডাবল গেম খেলছে, বাইরে থেকে নিরপেক্ষতার ভান করছে, কিন্তু ভেতরে ভেতরে আমেরিকার দিকে ঝুঁকে আছে। তারা বলছে আসিম মুনির ইরানের নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার ভান করছেন, কিন্তু আসলে তিনি আমেরিকার হয়ে কাজ করছেন। ইরানের সরকারি মিডিয়ায় পাকিস্তানের ফিল্ড মার্শালের কড়া সমালোচনা করা হয়েছে, যখন ইসলামাবাদে দ্বিতীয় পর্যায়ের আলোচনা ভেঙে যায়। ইরানের প্রতিনিধি দল স্পষ্টভাবে বলে দেয় তারা ইসলামাবাদে আসবে না, অথচ কয়েকদিন আগেই আসিম মুনির তেহরানে গিয়েছিলেন। ইরানের এক্সপার্টরা তাদের জাতীয় টিভিতে বলেন জেনারেল আসিম মুনির তেহরান সফর করেছিলেন, আর তাকে ব্যক্তিগতভাবে ইরানের একটি আনুষ্ঠানিক প্রস্তাব আমেরিকার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু পরে আসিম মুনিরের দিক থেকে কোনো উত্তরই দেওয়া হয়নি। পাকিস্তান আর আসিম মুনিরের উদ্দেশ্য নিয়ে আগেও প্রশ্ন উঠছিল। অনেক নিরপেক্ষ বিশ্লেষক বলছিলেন ইরানকে ধোঁকা দেওয়া হচ্ছে, কিন্তু এতদিন ইরানের কর্মকর্তারাই পাকিস্তানের প্রশংসা করছিলেন। এখন মনে হচ্ছে তেহরান সত্যিটা বুঝতে শুরু করেছে। ইরানের মিডিয়ার অভিযোগ পাকিস্তান ইরানের যে 10 দফা কাঠামো ছিল, যেটা আগে আমেরিকার প্রেসিডেন্ট মেনে নিয়েছিল, সেটাকে একেবারে উপেক্ষা করেছে। তার বদলে এখন 15-16টা নতুন আমেরিকান শর্ত ইরানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের মতে পাকিস্তান খুব আক্রমণাত্মকভাবে আমেরিকার দাবি ইরানের সামনে তুলে ধরছে। ইরানের এক্সপার্টরা তাদের জাতীয় টিভিতে বলছেন পাকিস্তান আসলে আমেরিকার অগ্রাধিকার আর শর্তগুলোই এগিয়ে দিচ্ছে। তারা কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে না, বরং কূটনীতির আড়ালে ইরানের অঞ্চলের প্রভাব কমানোর চেষ্টা করছে। আসলে ইরানের প্রভাব কমাতে অনেক দেশই চাইছে, তার মধ্যে তুরস্ক, সৌদি আরবও রয়েছে। এমনকি বলা হয় সৌদি নাকি ইরানের ওপর আক্রমণের জন্য ট্রাম্পের ওপর চাপও দিয়েছিল। যেদিন আসিম মুনির তেহরানে গিয়েছিলেন সেই দিনই ইরানের চ্যানেল প্রেস টিভি লিখেছিল পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির আমেরিকার বার্তা নিয়ে তেহরানে এসেছেন। ইরানের মিডিয়া আরও বলছে পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর ইরানের বিরুদ্ধে ভুয়ো প্রচার চালাচ্ছে।
তারা নিজেদের মতো করে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ইরানের এক্সপার্টরা পাকিস্তানের পাবলিক মেসেজিং নিয়েও কড়া সমালোচনা করেছেন। তারা বলছেন আল জাজিরার রিপোর্ট ব্যবহার করে এমন একটা ছবি তৈরি করা হচ্ছে যেন খুব তাড়াতাড়ি আলোচনা শুরু হবে। আরও বলা হয়েছে পাকিস্তান বিষয়টা এমনভাবে দেখাচ্ছে যেন ইরান ইসলামাবাদের আলোচনায় না এসে ভুল করছে। তারা ইচ্ছে করেই ইরানকে বিভ্রান্ত দেখানোর চেষ্টা করছে। মাটিতে আসলে কোনো অগ্রগতি নেই, কিন্তু সেটাকে বড় করে দেখানো হচ্ছে যাতে ইরান সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। ইরানের অভিযোগ পাকিস্তান নকল রিপোর্ট দেখিয়ে ইরানকে বদনাম করার চেষ্টা করছে এবং একটা ভুয়ো কূটনৈতিক পরিস্থিতি তৈরি করছে। এখন ইরানের মিডিয়ায় এই ধরনের কথাবার্তা খোলাখুলি বলা হচ্ছে। এখন বুঝতে পারছেন ভারত কেন দূরত্ব বজায় রেখে চলেছে। এমন পরিস্থিতিতে যে মধ্যস্থতা করতে যাবে সে শেষ পর্যন্ত বোকা বানবে, আর পরে দোষও তার ঘাড়েই পড়বে, এটা প্রায় নিশ্চিত। কিছুদিন আগে জার্মানিতে রাজনাথ সিংকে জিজ্ঞেস করা হয়েছিল ভারত কেন মধ্যস্থতার ভূমিকা নিচ্ছে না। তখন তিনি বলেন, সময় এলে দেখা যাবে। আমরা দুপক্ষকেই বলেছি লড়াই না করে কূটনৈতিকভাবে সমাধান করো। আর দেখুন, না আমেরিকা আমাদের শত্রু ভাবে, না ইরান আমাদের শত্রু ভাবে। আমরা ব্যালেন্সড পজিশন নিয়ে এগোচ্ছি, আর সেই পথেই থাকব। সময় এলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। পাকিস্তান অনেক বড় বড় স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন ইরানের দিক থেকে ধাক্কা খাচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি এখন ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াবেন। যেমন তিনি আগেও ব্লক করে রেখেছিলেন, এখন ইরান তেল বিক্রি করতে পারছে না। প্রতিদিন প্রায় $500 মিলিয়ন ক্ষতি হচ্ছে। ধীরে ধীরে তাদের অর্থনীতি এত খারাপ হয়ে যাবে যে তারা নিজেই ভেঙে পড়বে। মানে পুরো পরিস্থিতি এখন অন্যদিকে ঘুরে যাচ্ছে। এর মাঝেই ভারত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। ভারত $3.5 বিলিয়ন বোয়িং P-8I পোসাইডন অর্ডার দিয়েছে। এটাকে গেম চেঞ্জার বলা হচ্ছে, কারণ এগুলো সাবমেরিন হান্টার হিসেবে পরিচিত। এটা নিয়ে পাকিস্তানের থিঙ্ক ট্যাঙ্কেও একটা বিশেষ রিপোর্ট বেরিয়েছে, যেখানে বলা হয়েছে এটা ভারতের জন্য একটা বড় শক্তি আর পাকিস্তানের জন্য বড় চিন্তার কারণ। এখন আপনার কি মনে হয় এই পুরো বিষয়টা নিয়ে? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে যেমন কর্ম তেমন ফল, এই কথাটাই যেন আজকের এই ঘটনায় আবার প্রমাণিত হলো। ব্রিটেনের সংসদে এমন একটি ঘটনা ঘটেছে যা শুধু যুক্তরাজ্যেই নয়, ভারতেও বেশ আলোচনা তৈরি করেছে। একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ জারা সুলতানা সরাসরি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আক্রমণ করে বসেন, আর তারপরেই যা হলো সেটাই এখন খবরের কেন্দ্রবিন্দু। ঘটনাটা ঘটেছিল সংসদের ভেতরে, যখন আলোচনা চলছিল বেশ উত্তপ্ত পরিবেশে। সবাই নিজেদের মতামত দিচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ করে জারা সুলতানা প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলে দেন। এই একটি শব্দই পুরো পরিস্থিতি বদলে দেয়। ব্রিটেনের সংসদে এই ধরনের ভাষা খুবই গুরুত্ব বলে ধরা হয়। সঙ্গে সঙ্গে স্পিকার হস্তক্ষেপ করেন এবং বলেন এই ভাষা সংসদের নিয়মের বিরুদ্ধে। এরপর জারা সুলতানাকে সংসদ ছেড়ে বেরিয়ে যেতে বলা হয় এবং পরে তাকে সাময়িকভাবে সাসপেন্ডও করা হয়। এখানে একটা বিষয় পরিষ্কার, তাকে জোর করে বের করে দেওয়া হয়নি, বরং সংসদের নিয়ম অনুযায়ী তাকে বেরিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু এই ঘটনাটার ভিডিও খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সেখান থেকেই শুরু হয় বড় বিতর্ক। ভারতে এই ঘটনাটি এতটা ভাইরাল হওয়ার পেছনে আরেকটা কারণ আছে। জারা সুলতানা আগেও বহুবার ভারত নিয়ে, বিশেষ করে কাশ্মীর নিয়ে মন্তব্য করেছেন। তিনি প্রায়ই অভিযোগ করেন যে কাশ্মীরে মুসলমানদের সঙ্গে অন্যায় হচ্ছে। তবে অনেকেই বলেন বিষয়টা এতটা সহজ নয়, কারণ কাশ্মীরের পরিস্থিতি অনেক জটিল, আর গত কয়েক বছরে সেখানে অনেক উন্নতিও হয়েছে। অন্যদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরেও অনেক সমস্যা রয়েছে, যা প্রায়শই আলোচনায় আসে না। 1990-এর দশকে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা ঘটেছিল সেটাও একটা বড় সত্য, কিন্তু আন্তর্জাতিকভাবে তা খুব বেশি আলোচিত হয় না। এই সব বিষয় মিলিয়েই বিতর্ক আরও বাড়ে যখন বিদেশি নেতারা ভারতের বিষয়ে মন্তব্য করেন। এখন প্রশ্ন হচ্ছে, একজন আন্তর্জাতিক নেতা কি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার সময় একটু বেশি সাবধান হওয়া উচিত, নাকি এটা শুধু রাজনীতির খেলা যেখানে সবাই নিজের সুবিধামতো কথা বলে? অনেকের মতে ব্রিটেনে মুসলিম ভোটার ব্যাংক বড় হওয়ার কারণে কিছু নেতা এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলেন। তবে যখন সংসদের নিয়মের প্রশ্ন আসে তখন ব্রিটেন খুব কঠোর। কেউ নিয়ম ভাঙলে তাকে ছাড় দেওয়া হয় না। এখানেই আসে ভারতের তুলনা। ভারতে নেতারা প্রায়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠোর ভাষায় সমালোচনা করেন, আর অনেক সময় সেটাকে মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবেই দেখা হয়। যদিও এই স্বাধীনতারও একটা সীমা থাকা উচিত কিনা তা নিয়েও সব সময় আলোচনা চলে। শেষ পর্যন্ত এই ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়।
মত প্রকাশের স্বাধীনতা আর সংসদের শৃঙ্খলার মধ্যে আসল ভারসাম্য কোথায়? প্রতিটি গণতন্ত্রেরই কিছু নিজস্ব নিয়ম আছে, আর সেই নিয়ম মেনে চলাটাও জরুরি। এখন আপনাদের কি মনে হয়, জারা সুলতানার সঙ্গে যা হয়েছে সেটা কি ঠিক হয়েছে, নাকি এটা একটু বেশি কঠোর হয়ে গেছে? আপনার মতামত অবশ্যই জানান।